অসীম লোভ, তীব্র ঋণ আর জীবনের এক ভয়ঙ্কর খেলা। শুনতে যেন গল্পের মতো লাগলেও বাস্তবের আয়নায় এটা আরও ভয়াবহ। আজ আমরা এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাকে শিউরে তুলবে। কিভাবে মানুষ টাকার জন্য নিজের পরিবার, এমনকি নিজের নীতি নৈতিকতাকে ভুলে যেতে পারে। কিভাবে ঋণের চাপে মানুষ নাম লেখায় এক মরণ ফাঁদে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এবার আমরা আলোচনা করব সেই জনপ্রিয় সিরিজ নিয়ে, যেটি রিলিজ হওয়ার পরপরই বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। নাম স্কুইড গেম। মানুষের লোভ আর বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজের প্রথম সিজন দর্শকদের মুগ্ধ করেছিল। আর আজ আপনাদের অনুরোধে আমরা হাজির হয়েছি এই এক্সাইটিং সিরিজের ব্যাখ্যা নিয়ে। তাহলে আর অপেক্ষা না করে চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই স্কুইড গেমের সিজন 1টা দেখেছেন, যেখানে সিজন 1 শেষ হয়েছিল, তারপর থেকেই সিজন 2 শুরু হয়। আমরা সিজন 2-র একদম শুরুতেই দেখি সং নামের একজন লোককে। ইনি সিজন 1-এ গেম খেলে উইনার হয়ে ফিরে এসেছে। আর তিনি কোনো একটা কাজে এয়ারপোর্টে আসলে তার কাছে একটা কল আসে। কলটা রিসিভ করতেই তাকে বলা হয়, তুমি ফিরে যাও তোমার মেয়ের কাছে, কারণ তোমার আপনজন বলতে কেউ আর বেঁচে নেই, তাই ফিরে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। এই কথা শুনে সে প্রথমে একটু ভয় পেয়ে যায়। সংকে ফোন করেছে ফ্রেডম্যান, যে ওই গেমের ওনার। তখন সং ফ্রেডম্যানকে বলে, আমি তোদের প্রত্যেককে খুঁজে বের করব, আর এই গেম বন্ধ করেই ছাড়ব। যদি তোদের এত সাহস থাকে তাহলে আমার সামনে আয়। সং ফোন কাটার পর বুঝতে পারে তার উপর এই গেম ম্যানেজমেন্ট নজর রাখছে। সে কোথায়, কখন, কিভাবে যাচ্ছে তারা সবকিছুই জেনে যাচ্ছে। সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা দোকান থেকে অ্যান্টিকাটার কিনে নিয়ে তারপর হোটেলের ওয়াশরুমে যায়। তারপর সে তার পুরো বডি চেক করতে থাকে, কারণ সং বুঝতে পেরেছিল ম্যানেজমেন্ট তার বডিতে কোথাও না কোথাও কোনো চিপ লাগিয়ে দিয়েছে, যার ফলে তার সবকিছুই ফ্রেডম্যান জানতে পারছে। এরপর সে খুঁজতে খুঁজতে তার কানের কাছে সেই চিপটা পেয়ে যায়। সাথে সাথে অ্যান্টিকাটার দিয়ে চিপটা কেটে সে বের করে নিয়ে আসে। এখন থেকে ফ্রেডম্যান আর তাকে ট্র্যাক করতে পারবে না। এরপর জুনহু নামে একজনকে হসপিটালে অ্যাডমিট দেখতে পায়। সে পানির ভেতর পড়ে গিয়েছিল, আর তারপর থেকেই সে কোমায় আছে। আজ তার জ্ঞান ফিরলে সে তার সামনে তার মাকে দেখতে পায়। এত বছর পর ছেলেকে জ্ঞান ফিরতে দেখে তার মাও অনেক খুশি হয়। এর 2 বছর পরই দেখা যায় রাস্তায় একজন ট্রাফিক পুলিশ টহল দিচ্ছে, আর একজন কাপল বাইকে করে আসছে। তখন সেই ছেলেটা যার গান ফিরল তাকে দেখানো হয়। সে তখন ট্রাফিক পুলিশের কাজ করত। এই কাপলদের থামিয়ে হেলমেট না পরার জন্য সে ফাইন ধরে। তখনই মেয়েটা পেছন থেকে নেমে জুনহুর সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু জুনহু তাকে কোনো রকম পাত্তাই দেয় না। আর মেয়েটার এরকম ফ্লার্টিং দেখে তার বয়ফ্রেন্ড তাকে ফেলে চলে যায়। এই কাহিনী দেখে জুনহু হাসতে থাকে। তখন সেখানে জুনহুর সিনিয়র অফিসার আসে, আর তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। সেখানে আমরা তাদের কথোপকথন থেকে বুঝতে পারি জুনহু অতীতে কোনো একটা স্বীকারোক্তি দিয়েছিল জবে জয়েন করার আগে। তার অফিসার বলে, তোমার বলা মতো ওই রকম কোনো আইল্যান্ড এ পর্যন্ত আমরা খুঁজে পেলাম না। যাদের সাথে তুমি ছবি পাঠিয়েছিলে তাদেরকেও কখনো কোথাও দেখা যায়নি, যার কারণে পুরো ডিপার্টমেন্টই তোমাকে মিথ্যাবাদী মনে করছে। জুনহু বলে, আমি ওদেরকে খোঁজার জন্যই তো ট্রাফিক পুলিশে চাকরি করছি, যাতে ওরা কখনো আমার সামনে পড়ে গেলে আমি ওদেরকে ধরে ফেলতে পারি। এই কথা বলতেই অফিসার বলে, তোমাকে যখন ফ্রেডম্যান গুলি করেছিল তুমি তাকে দেখেছিলে? তখন জুনহু একটু চুপ হয়ে যায়, আর অফিসারকে মিথ্যা করে বলে, না, আমি তার চেহারা দেখিনি। এরপর জুনহু বাড়িতে এসে ইউনিফর্ম খুলে তার বুকের গুলির চিহ্নটায় হাত দিলে তার অতীতের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুলি করার সময় ফ্রেডম্যান তার মুখ দেখিয়েছিল। সে আর কেউই নয়, জুনহুর আপন বড় ভাই। বড় ভাই হয়ে সে ছোট ভাইয়ের উপর গুলি করে। এই কথা মনে করেই জুনহু অনেক বেশি কষ্ট পায়। তো যাই হোক, সংকে দেখা যায় সে একটা হোটেলে এসেছে। এই পুরো হোটেলটা সে গেমে জিতা টাকা দিয়েই কিনে নিয়েছে। হঠাৎ করেই তার রুমের দরজার কলিং বেল বেজে উঠলে দরজা খুললেই সে ফ্রেমেনকে দেখে তার হাতে দুটো কাটা মাথা নিয়ে এসেছে। এটা দেখে সে চিৎকার করলে ফ্রেডম্যান তাকে গুলি করতে শুরু করে, কিন্তু দেখা যায় এটা ছিল তার দুঃস্বপ্ন। কিছুক্ষণ পর হোটেলে চ্যাং নামের একটা লোক সং এর সাথে দেখা করতে আসে। সে বলে, 2 বছর যাবৎ তোমার কথা মতো ওই লোকদেরকে খুঁজেছি, কিন্তু আমরা কাউকেই কোথাওই খুঁজে পাইনি। অনেক লোক লাগিয়েছি, তবুও কোনো লাভ হয়নি। তখন সং চাংকে আরও 1 ব্যাগ ভর্তি টাকা দিয়ে বলে, তুমি আরও লোক লাগাও, তবুও আমার ওদের চাই, নয়তো ওরা আরও লোক নিয়ে এদেরকেও মেরে ফেলবে। এদিকে জুনহু একজন ফিশারম্যানের সঙ্গে দেখা করে। এই ফিশারম্যান তাকে নদী থেকে উঠিয়ে বাঁচিয়েছিল। ইনার নাম কামি। এরপর থেকে জুনহু কামিকে নিয়ে অনেকগুলো আইল্যান্ড ঘুরেছে ফ্রেডম্যানকে খোঁজার জন্য,
কিন্তু কাউকেই তারা খুঁজে পায়নি। অন্যদিকে চাংয়ের লোকজন প্রত্যেকটা জায়গায় সেই গেমের সেলসম্যানকে খুঁজতে থাকে। চাং তাদেরকে বলে দিয়েছে লোকটা ভীষণ স্মার্ট, সে গেম খেলে সেলস করে। এরপর থেকে চাংয়ের লোকেরা কোনো সেলসম্যান দেখলেই তাদের সঙ্গে সেলফি তুলে পাঠাতে থাকে, কিন্তু সেই সেলসম্যানকে তারা কেউই খুঁজে পায় না। এতে করে দিনকে দিন সং অনেক আপসেট হয়ে পড়ে। এরপর একদিন চাংয়ের দুটো লোক বসে খাওয়ার সময় একজন বলে, এ সমস্ত কিছু হয়তো ভুয়া, আমরা 2 বছর ধরে একটা মানুষকে খুঁজে বের করতে পারলাম না। তার পাশে থাকা লোকটা বলে, ভুয়া যদি হতো তাহলে মানুষ এত টাকা খরচ করতো না, আর সে তো গেম জিতে এসেছে। এমন সময় তারা একজন সেলসম্যানকে একটা লোকের সাথে গেম খেলতে দেখে লোকটা জিতে গেলে তাকে কিছু টাকা দিতে দেখে, সাথে একটা কার্ডও দেয়। এটা দেখা মাত্রই তারা সংকে ফোন করে জানায় এবং ওই সেলসম্যানকে ফলো করতে থাকে। এই নিউজ পেয়ে সং তার গাড়ি নিয়ে দ্রুত গতিতে সেখানে আসতে থাকে। আসার পথে দ্রুত গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ তাকে আটকে তার কাছে ফাইন চায়। সে ফাইনটা দিয়ে আবারও গাড়ি নিয়ে দ্রুত চলে যায়। এটা দেখে ট্রাফিক পুলিশ বেশ অবাক হয়ে যায়, কারণ এ পর্যন্ত যাদের গাড়ি আটকানো হয়েছে তারা ফাইন দিতে চায় না বা কম রাখার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ইনি তো কোনো কথাই বলেনি। অন্যদিকে দেখা যায় সেলসম্যান লোকটাকে কার্ড দিয়ে গেছে। সে কার্ডটা উল্টে একটা নাম্বার লেখা দেখে। তখন তার গার্লফ্রেন্ড ফোন দেয়, কিন্তু জ্যাক ফোন রিসিভ না করেই কেটে দেয়। তার গার্লফ্রেন্ড ডায়েরি আসলে হসপিটালে বসে আছে অ্যাবর্শন করানোর জন্য। ঠিক তখনই দেখা যায় ডায়েরির কাছে ওই কার্ডটি আছে। এরপর সেলসম্যান একটা পার্কে আসে। সেখানে কয়েকজন ভিখারির কাছে গিয়ে একটা লটারি আর একটা রুটির প্যাকেট দেয়, কিন্তু দেখা যায় ভিখারিগুলো রুটির প্যাকেট না নিয়ে লোভ করে লটারিটাই বেছে নেয়। কিন্তু তাদের লটারিতে কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা। তারপর সে ভিখারিগুলোর সামনের রুটির প্যাকেটগুলো ফেলে পাড়া দিয়ে নষ্ট করে দেয়। তখন ভিখারিরা তার কাছে ছুটে আসলে বলে, তোমরা কেউই এই রুটি খেতে চাওনি, তাই তোমরা কেউই রুটি পাবে না। তোমরা অতিরিক্ত লোভ করেছ, তোমরা রুটির চেয়ে ভালো কিছু আশা করেছ। তখন ওই দুইজন লোক সেলসম্যানকে দেখে মনে করে, এই লোকটা এসব আজব কাজবাজ করছে, একে তো ভালো লাগছে না। দাঁড়াও, একে ধরে ফেলতে হবে যাতে দূরে কোথাও না যেতে পারে, আর তাকে যে কোনো মূল্যে সঙের হাতে তুলে দিতে হবে। এদিকে জুনহুর সঙের উপর সন্দেহ হয়, তাই সে আইডি কার্ড নিয়ে সার্চ করে দেখে এই লোকটাকে সে আগেও দেখেছে। কিছুদিন আগে জুনহু তার ভাইয়ের ব্যাপারে কথা বলতে সঙের সঙ্গে দেখা করেছিল, কিন্তু সে কিছুই বলতে পারেনি। অন্যদিকে সং ওই দুইটা লোকের বলা অ্যাড্রেসে এসে পৌঁছালে কাউকেই দেখতে পায় না, তবে দুটো লাশ বস্তায় ভরা দেখতে পায়, আর পাশে একটা রক্তমাখা ছুরি। এটা দেখে সে বুঝতে পারে এটা কার কাজ। তখন দেখা যায় সেলসম্যান উপর থেকে সংকে ফলো করছে। এরপর দেখা যায় সেলসম্যান ওই দুইজনকে মারেনি, তাদেরকে বেঁধে রেখে বলছে, আমার সঙ্গে গেম খেলো, এই পিস্তলে একটা গুলি থাকবে, দুজন দুজনের দিকে মারবে, যদি ফাঁকা থাকে তাহলে তোমরা বেঁচে যাবে, আর যদি গুলি থাকে তাহলে মরে যাবে। এসব কথা শুনে তারা দুজন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তাদের কিছুই করার নেই। বাধ্য হয়ে তারা দুজনই গেমটা খেলতে থাকে। এক পর্যায়ে গিয়ে একজনকে মেরে ফেলে, আর যে বেঁচে থাকে তাকে বলে, তুই যদি সব সত্যি কথা বলিস তাহলে তোকে ছেড়ে দেব। সে ভয় পেয়ে তখন সব কিছু বলে দেয়। তারপর সং হোটেলে ফিরে আসলে দেখে তার আগেই সেখানে সেলসম্যান চলে এসেছে। তখন সেলসম্যান বলে, তোমাকে বলেছিলাম তুমি তোমার মেয়ের কাছে চলে যাও, তুমি গেম জিতে গেছো, তাহলে তুমি কেন এত বাড়াবাড়ি করছো? সং বলে, তুমি তোমার বসের পোষা কুত্তা, আমাকে বলো তোমার বস এখন কোথায়? আমি এই মানুষ মারার নোংরা গেম বন্ধ করে দেব। আমি যখন সর্বপ্রথম এই গেমে পার্টিসিপেট করেছিলাম তখন হেরে যাওয়া মৃত মানুষদেরকে আমি পুড়িয়ে ফেলতাম, কারণ আমি জানতাম যারা এই গেমে মারা যেত তারা এই দুনিয়ায় একদম ফালতু মানুষ, তাদের দিয়ে কোনো কাজে আসবে না। তাই আমার তাদের জন্য কোনো আফসোস হয় না। একদিন আমার সামনে আমার বাবাকেও দাঁড় করানো হয়েছিল, আমি তাকেও হাসি মুখেই মেরে ফেলেছিলাম। কই, আমার তো তার জন্য কোনো আফসোস হয়নি, আমি আসলে এই গেমের জন্যই সৃষ্টি হয়েছি। তো সেলসম্যান আবারও ওই পিস্তলে গুলি করার গেমটা খেলতে চায়। সঙ্গও রাজি হলে তাকে প্রথমে পিস্তলটা দেওয়া হয় তার মাথায় গুলি করার জন্য। গুলি করলে দেখা যায় সে প্রথমে বেঁচে যায়। এভাবে তারা কয়েক রাউন্ড বেঁচে যায়। সর্বশেষে সেলসম্যান নিজের মাথায় নিজে গুলি করেই মারা যায়। জুংহু সনকে খুঁজতে খুঁজতে তার হোটেলে আসতেই গুলি হওয়ার শব্দ শুনতে পায়। তাই সে প্রতিটা রুমে খুঁজলে একটা রুমে গিয়ে হাত পা আর মুখ বাঁধা অবস্থায় ওই লোকটাকে দেখতে পায়। লোকটা জুনহুকে সবকিছু বলে দেয়। এরপর সং এর রুমে এসে সেলসম্যানকে খুন করার অপরাধে তাকে অ্যারেস্ট করতে গেলে পেছন থেকে ওই লোকটা এসে জুনহুর মাথায় আঘাত করে, আর সে অজ্ঞান হয়ে যায়। সেই সাথে লোকটা সেলসম্যানকে পড়ে থাকতে দেখে অনেক খুশি হয়। তার বডির উপরে গিয়ে সে বেশ কয়েকটা আঘাতও করে, আর সংকে বলে, আমরা চাঙের লোক, এই লোকটা আমাদেরকে বেঁধে অনেক টর্চার করেছে, এমনকি আমার সঙ্গীকে মেরেও ফেলেছে। তো যাই হোক,
কিছুক্ষণ পর জুনহুর জ্ঞান ফিরলে সং তার সঙ্গে কথা বলে, সঙের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে। ঘটনাটা জুনহু শুনে বিশ্বাসও করে, কারণ তার সঙ্গে এমন কিছুই ঘটনা ঘটেছিল। সং তখন বলে, আমি এই গেমটা বন্ধ করে দিতে চাই, নয়তো অনেক অসহায় মানুষের জীবন চলে যাবে। এরপর তারা তিনজন এক হয়, আর সং তাদের একটা রুমে নিয়ে আসে। এই গেম খেলে যত টাকা জিতেছে সেই টাকাগুলো সে তাদেরকে দেখায়। তিনজন এখন এই ফ্রেডম্যানদেরকে খুঁজে প্রতিশোধ নিতে চায়, আর সং দামি দামি ভারী অস্ত্র তাদেরকে দেয় ট্রেনিং করার জন্য। এরপর একটা মেলায় দেখা যায় বড় বড় টেডি বাচ্চাদের সাথে মজা করে খেলা করছে এবং বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল। তবে সেখানে থাকা ছোট্ট একটা বাচ্চাকে এই টেডিরা কেউ চকলেট দেয় না, যার কারণে তার অনেক মন খারাপ হয়। কিছুক্ষণ পরে একটা টেডি এসে তাকে একটা চকলেট দিলে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়। এরপর টেডি মেয়েটাকে তাদের ওয়েটিং রুমে নিয়ে আসে। মেয়েটার নাম মে। তার এই পোশাকের জন্য অনেক গরম লাগছিল, তাই সে একটু রেস্ট নেয়। এমন সময় সেখানে ওই বাচ্চা মেয়েটা এসে তাকে আঁকা একটা ড্রয়িং দিয়ে যায়। তখন ওয়েটিং রুমে বাকি সবাই বলে, বাচ্চা মেয়েটার ক্যান্সার হয়েছে, ওর বাবা তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছে। এই কথা শুনে মেয়ের অনেক খারাপ লাগে, কারণ তারও এই বাচ্চাটার মতো ছোট্ট একটা বাচ্চা আছে। মূলত মেয়ে তার দেশ থেকে স্বামী আর বাচ্চাদেরকে রেখে পালিয়ে এসেছে, তাই সে একটা গাড়ির ভেতরে বসে তার বাচ্চা আর স্বামীর কথা মনে করে কাঁদতে থাকে। তখন সেখানে একজন এসে তাকে এই গেমের একটা কার্ড দেয়, আর সে এই কার্ডটা পেয়ে মনে মনে ঠিক করে সেই গেমটা খেলতে যাবে। পরের দিন সেই মেলা থেকে বাইরে বের হলে দেখতে পায় বাচ্চা মেয়েটাকে তার বাবা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। মেয়ে অ্যাম্বুলেন্সটাকে ফলো করে সেও হসপিটালে আসে। শেষবারের মতো বাচ্চা মেয়েটার সঙ্গে সে দেখা করতে চায়। তখন সে ডাক্তারের কথাগুলো শুনে ফেলে, যত দ্রুত সম্ভব এই বাচ্চাটার অপারেশন করাতে হবে, নয়তো সে আর বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে মেয়ের অনেক খারাপ লাগে। এদিকে সং তার একটা মাড়ির দাঁত তুলে চিপওয়ালা একটা দাঁত মুখে বসিয়ে নেয়, যাতে তার লোকেরা সবসময় তাকে ট্রেস করতে পারে, সে কোথায় যাচ্ছে, কি করছে ইত্যাদি। সং ফ্রেডম্যানের সঙ্গে দেখা করতে যাবে, আর তার টিম তার লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যাবে। যদি তার কোনো অসুবিধা হয় তাহলে তার পুরো টিম তাকে রক্ষা করবে এবং গেমের ফ্রেডম্যানকে শেষ করে দেবে, যাতে এরকম গেম আর না থাকে। এরপর তারা তাদের প্ল্যান মতো একটা ক্লাবে আসে, আর সেখান থেকে দুইজন সংকে তাদের সঙ্গে নিয়ে যায়। সং বুঝতে পারে তাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর গাড়ির ভেতর সং ফ্রেডম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলে। শুরু হয় আবারও তাদের জোরালো সেই কথোপকথন। সং বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম, কিন্তু তুমি দেখা করলে না। তবে আমি চাই তুমি তোমাদের এই ভয়ানক নোংরা গেমটা বন্ধ করে দাও। ফ্রেডম্যান বলে, তুমি চাইলেই তোমার গেমে জিতে যাওয়া টাকা দিয়ে মেয়ের সঙ্গে বাকিটা জীবন হাসি আনন্দে কাটাতে পারতে। সং বলে, তুমি মানুষদেরকে বোকা বানিয়ে তাদের অসহায়ত্বের কথা মনে করিয়ে গেম খেলিয়েছ। ফ্রেডম্যান বলে, তোমরা নিজেদের ইচ্ছে এই গেমটা খেলেছ। ফ্রেডম্যানও সেলসম্যানের মতোই বলতে থাকে, যারা এই গেমে হেরে যায় আসলে তারা পৃথিবীর বোঝা, তাদের বেঁচে থেকে আর কোনো লাভই নেই। এরপরই দেখা যায় কয়েকজন স্নাইপার সঙের লোকদের গাড়িতে গুলি করে তাদের গাড়ির টায়ার পাংচার করে দেয় এবং সঙকে বলে, তোমরা আমার কিছুই করতে পারবে না, তাই এসব করা বন্ধ করো। তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে অনেক আগে থেকেই জানতো সং কি প্ল্যান করেছে। এসব কথা শুনে সং অনেক রেগে যায় আর বলে, আমি আবারও তোমাদের এই গেম খেলতে চাই। আমি এই গেমে পুরাতন, তাই আমি যদি আবার এই গেমটা খেলি তাহলে যারা গেমটা খেলতে আসবে তারা উৎসাহ পাবে। এই কথা শুনে ফ্রেডম্যান সংকে আবারও গেম খেলায় নিতে রাজি হয়। এরপর এই গাড়ির ভেতর কিছু বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়, আর এই গ্যাসের প্রভাবেই সং গাড়ির ভেতর অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে সেই গেম স্পটে নিয়ে আসা হয়। এদিকে আমরা মেয়েকেও দেখতে পাই, সেও পরিপাটি হয়ে ফ্রেডের কথা মতো 11 নম্বর কন্টিনিয়ারে উঠে তার কস্টিউম পরে নেয়। আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ফ্রেডম্যানেরই লোক, আর সে এই গেমের গার্ড হিসেবে কাজ করছে। জুনহু তার টিম মেম্বারদের নিয়ে সমুদ্রের একটা ট্রলারে উঠে পড়ে সংকে ট্রেস করার জন্য, কারণ এই সমস্ত কিছুই তাদের প্ল্যানের একাংশ। এবার জুনহু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যে করেই হোক ওই আইল্যান্ডকে এবার খুঁজে বের করতেই হবে। এদিকে সংকে গেম খেলার অ্যাপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে, আর তার গায়ে আবারও পরিয়ে দেওয়া হয়েছে 456 নম্বরের পোশাক। চোখ মেলতেই সং চারপাশে তার মতো অনেক মানুষকে দেখতে পায়। এরা সবাই এখানে গেম খেলার জন্য এসেছে, অর্থাৎ এখানকার সবাই ওই ফ্রেডম্যানের বেছানো জালে ধরা পড়েছে। এখানে মোট 465 জন ভিকটিম আছে, তারা কেউই জানে না তাদের সঙ্গে কি হতে চলেছে আর তাদেরকে কি এমন গেম খেলতে হবে। তখন সেখানে কয়েকজন গার্ড আসে আর এই খেলার বিভিন্ন নিয়মকানুন সবাইকে বলে দেয়।
গার্ডরা খুব ভালো করে জানতো এখানে যেই লোকগুলো আছে তাদের মিলিয়ন বিলিয়ন টাকার ঋণ রয়েছে, যার কারণেই তারা এখানে এসেছে, যাতে গেমটা খেলে অনেক টাকা উপার্জন করতে পারে আর সেই টাকা দিয়ে তাদের মাথার উপরে ঋণের বোঝা কমাতে পারে। এরপর গার্ডরা সবাইকে একটা ফাঁকা বক্স দেখিয়ে বলে, আপনাদেরকে 6 দিনে 6টা গেম খেলতে হবে, তবে এই গেমে নতুন একটা নিয়ম যোগ করা হয়েছে। গেম শেষে সকল প্রতিযোগীর ভোটিংয়ের মাধ্যমে পরবর্তী খেলায় এগিয়ে যাওয়া হবে। কেউ যদি চান তাহলে এই খেলা কুইটও করতে পারেন, তবে খেলা থেকে কুইট করলে তারা তাদের অর্জিত টাকাটা পাবে না। নতুন রুল শুনে সং তো অবাক হয়ে যায়, কারণ তার আগে এই রুল ছিল না। তো যাই হোক, এই 465 জনের ভেতরে আমরা মা ছেলেকেও দেখতে পাই। তারাও তাদের মাথার উপর ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য এই গেমটা খেলতে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, মা ছেলের কেউই জানতো না তারা দুজনেই গেম খেলতে এসেছে। আর এই গেম খেলতে এসে তাদের দেখা হলে তারা দুজন দুজনকে দেখে বেশ চমকে যায়। আর যখন সবাইকে এই গেম খেলার জন্য ফর্ম পূরণ করতে দেয়, সং বুঝতে পারে সে আবারও এই গেম খেলায় আসার জন্য এবারে গেম খেলার নিয়ম চেঞ্জ হয়েছে। এরপর গেম খেলার জন্য সবার ছবি তোলা হয়, যাতে সবাইকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যেতে পারে। এরপর সঙ্গের সঙ্গে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড জ্যাংয়ের দেখা হয়। আর এতদিন পর হঠাৎ করে এই গেম খেলার অ্যাপার্টমেন্টে তারা দুই বন্ধুকে দেখে অবাক হয়ে যায়। তখন জ্যাং খুব অভিমান করে বলে, আরে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো হারিয়ে গেছো। জানো, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি এতদিন কোথায় ছিলে আগে তাই বলো তো, তোমার সঙ্গে অনেক কথা জমে আছে। তখন সং বলে, আমি এসব কথা তোমাকে পরে বুঝিয়ে বলবো। তবে এখানে আসার জন্য সং জাংকে বেশি কথা বলে, কেননা সে এই গেম সম্পর্কে জানে। তাই সে মনে করেছিল তার বন্ধুর অনেক বড় বিপদ হয়ে যাবে। তবে সে তার বন্ধুকে বলে, তুমি সবসময় আমার সাথে সাথে থাকবে, আমি আগেও এই গেম খেলেছি, তাই আমি এই গেম সম্পর্কে সবকিছু জানি। জাং তার কথা মতো তার সঙ্গে সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। এই গেম খেলায় একজন ট্রান্সজেন্ডারও এসেছিল। এরপর তাদের সবাইকে নিয়ে আসা হয় একটা বেসমেন্টে, আর তারা তাদের সামনে বেশ বড় একটা পুতুল দেখতে পায়। এই পুতুলটাকে দেখেই সং বুঝতে পারে এখানে সবার সঙ্গে কি ঘটতে চলেছে। এখন তাদের সঙ্গে রেড লাইট গ্রিন লাইট গেম খেলা হবে।